বরিশাল নদী, কুয়াশা আর ইতিহাসের এক মায়ার শহর। আর তার বুকে জলের আঁকাবাঁকা রূপে আকাশ শান্ত স্বপ্নের ছোট্ট একটি উপজেলা হিজলা। চরের সবুজ নরম বাতাসে দুলতে থাকা নদীর ঢেউ আর সহজ সরল মানুষের হাসি, সব মিলিয়ে এই যেন প্রকৃতির হাতে আঁকা এক শান্ত ছবি। এখানে সময় থেমে যায়, নদী কথা বলে, আর মন ভরে ওঠে অদ্ভুত শান্তিতে। আজ সেই নিস্তব্ধ স্বপ্নের জায়গায় কাটানো কয়েকটা মুহূর্ত শেয়ার করবো আপনাদের সাথে। আসসালামু আলাইকুম গাইস, ওয়েলকাম টু আর নিউ ভিডিও। তো গাইস, চাইনিজ ভাইয়ের জন্য ওয়েট করতেছি। আসি এয়ারপোর্ট রেলওয়ে স্টেশনে যাবো কমলাপুর, তারপর সেখান থেকে সদরঘাট। ভাই এইসব মিষ্টি টাই না হাত মাত ব্যথা হয়ে গেছে। মিষ্টি ফলমূল নানা ভাই আমাদের পাশা দিয়া নিজে নিজে ফ্রি ফ্রি ভাবে আগে আগে গেছে। ঠিক আছে, এই কামটা কি ঠিক করছে কম তো? ঘন্টাখানিক ওয়েট করার পর কাঙ্ক্ষিত ট্রেনটা চলে আসে। তারপর আমরা কমলাপুর, সেখান থেকে সদরঘাট চলে যাই। বহুত সংগ্রাম টংগ্রাম কইরা প্রায় 3 ঘন্টা, মানে কমলাপুর থেকে এই পথে আসতে 2.5 ঘন্টা প্লাস লাগছে। 2.5 ঘন্টা জ্যাম জুম ঠেইলা কারণ আইসা পৌঁছাইলাম। আরে বাকি কেবিনটা আগে থেকে বুক করা ছিল, যার কারণে আমাদের আইসা টিকিট কাটতে হবে। কেবিনটা ছোট, কিন্তু 4 জনের জন্য মোটামুটি পারফেক্ট। 9:30টার লঞ্চ ছাড়তে ছাড়তে মোটামুটি 9:50 বেজে যায়। সো 20 মিনিট তো হজম করাই যায়। তারপর ঢাকার আশেপাশে বিভিন্ন ইন্ডাস্ট্রিজ গুলো দেখতে দেখতে আমরা সামনে আস্তে আস্তে আগাইতেছিলাম। সো রাত 10টার পর আমরা আমাদের রাতের খাবারটা খাওয়ার সিদ্ধান্ত নিলাম। শুনছিলাম লঞ্চের খাবার নাকি অনেক টেস্টি হয়, অনেক আইটেম পাওয়া যায়, কিন্তু এই লঞ্চে তার কিছু ছিল না। না ছিল খাবার মজা, না ছিল অনেক ভ্যারিয়েশনের আইটেম আর কি। তারপর আমরা নিজেরাই কফি বানায় নিলাম। কফি বানায় আমাদের রাতের ডিনারটা সম্পূর্ণ করলাম। কফিটা কিন্তু জোস ছিল। ঘড়িতে সময় 4:40, কোন একটা ঘাটে আইসা পৌঁছাইছি, জানি না কোন ঘাট। সারা রাত তো উনো ফাইজলাম করতে করতে চলে গেল। তো আর মনে হয় 2 ঘন্টার মতো লাগবে এখান থেকে চাইতে। এদিকে আমাদের মাঝে বেড়া ফটোশুট করতেছে, দেখেন এত সকাল সকাল চরম ফটোশুট করতেছে। সময় যখন ঘড়িতে 5:48, সূর্য হালকা হালকা দেখা যায়। মাঝিরা বের হয়ে গেছে মাছ ধরার উদ্দেশ্যে। হালকা আলো ঠান্ডা বাতাসে আমরা পৌঁছে গেলাম আমাদের গন্তব্যস্থান। লঞ্চ থেকে নেমে একটা ভ্যান আর একটা অটো ঠিক করে আমরা রওনা হয়ে গেলাম আঙ্কেলের বাসার উদ্দেশ্যে। সো সকালের বাতাসটা ভালোই লাগতেছিল, গ্রামের ফ্রেশ বাতাস জোস লাগতেছিল। তারপর আমরা বাসায় এসে একটু ফ্রেশ ট্রেশ হয়ে নাস্তা টেবিলে বসে পড়লাম। নাস্তায় ছিল ব্রেড, ডিমের অমলেট আর হচ্ছে পিঠা। নাস্তাটা জোস ছিল। যাই হোক, তারপর খেয়ে দিয়ে একটা ঘুম দিলাম। আর ঘুম ভাঙলো বাসার থেকে আসা ফোনের আওয়াজে, কারণ ওই দিনই ওই ভূমিকম্পটা হয়েছিল, বড় ভূমিকম্প যেটা। যাই হোক guys, তারপর আমরা উঠে ফ্রেশ ট্রেশ হয়ে নামাজ টামাজ পরে আমরা দুপুরে খাবার টেবিলে বসে পড়লাম। খাবার হিসেবে ছিল চিংড়ি, ইলিশ মাছ, হাঁসের মাংস, ভাত আর পিঠা। সো এটা খেয়ে আমরা একটু গ্রামটা এক্সপ্লোর করার উদ্দেশ্যে বেরিয়ে পড়লাম। পাশেই ছিল খাল, খাল দিয়ে ছোট বড় ট্রলার যায়। সো এই খালটা ধরে ধরে একটু সামনে আগায় আমরা একটু গবেষণা করতেছিলাম কোথায় কি আছে। সো গ্রামটা সিম্পলের মধ্যে, পুরো একটা পল্লী গ্রাম যেটা হয়, সিম্পলের মধ্যে অনেক সুন্দর লাগছে আমাদের কাছে। সো গাইস, যাইতেছি নদীর পাড়ে। লেট হয়ে গেছে, আমরা একটু হাঁটাহাঁটি করলাম, ছবি তুললাম। এখন একটু নদীর পাড়টা ঘুরে আসবো। খুব বেশি দেখার নাই কিছু আশেপাশে, ওই নদী ছাড়া বরিশাল আর কি থাকতে পারে। আর যে দূরে দূরে কুয়াকাটা, পেয়ারা বাগান, এগুলাতে যাওয়ার টাইম আমাদের কাছে নাই। গ্রামের বিকালে শান্ত পরিবেশে আমরা আস্তে আস্তে আগাইতেছিলাম। আর ওই যে আঙ্কেলটা দেখা যায়, আঙ্কেলের আমন্ত্রণে আমরা বরিশাল গিয়েছিলাম। গান আর প্রকৃতির ঠান্ডা বাতাস, এই যেন এক অসাধারণ জার্নি ছিল আমাদের। আধা ঘন্টা জার্নির পর আমরা পৌঁছে গেছি সেই কাঙ্ক্ষিত জায়গায়। ওরে জোস, চলেন এক নজর দেখাই আপনাদের। সেখান থেকে ট্রলার ভাড়া করে আমরা বেরোয় পড়ি নদীর সৌন্দর্যকে আরো কাছ থেকে দেখার জন্য। শীতের সিক্ত বাতাস আর চারপাশের ওয়েদার জাস্ট অসাধারণ ছিল। যখন শেষ বিকালে সূর্যটা একদম ডুবে ডুবে যাইতেছিল, তখন একদম কি বলবো, অসাধারণ লাগতেছিল দেখতে। স্পেশালি লঞ্চটা যখন ঘাটে ফিরে আসতেছিল, সূর্যটা আস্তে আস্তে ডুবে যাইতেছিল, ওই মুহূর্তটা সবাই একদম নিস্তব্ধ হইয়া জাস্ট ওয়েদারটাকে ফিল করতেছি। তারপর বাজারে ফিরে আমরা একটা অসাধারণ চা খেলাম। এই খাঁটি গরুর দুধের চা নাকি 10 টাকা করে গ্লাস ছিল। তারপর বাসায় ফিরে আমরা একটু সবাই মিলে আনন্দ উল্লাস করলাম আর কি। তারপর রাতের খাবার খেয়ে আমাদের প্রথম দিনের মতো জার্নিটা এইখানেই শেষ করলাম। শুভ সকাল গাইস, বরিশালে আরো একটা দিন শুরু।
সো আজকে আমাদের দ্বিতীয় দিন এবং শেষ দিন বরিশালে। আমরা খুবই কম সময় নিয়ে আসছিলাম। রাতে খাওয়া দাওয়া করে একটু গেম টেম খেললাম, সবাই মিলে আড্ডাবাজি করলাম। সো এখন সকাল সকাল উঠে গেছি, সকাল বাজে 7:58। ঘুমাইছি সর্বোচ্চ 3 ঘন্টা। হাত পা ব্যথা হয়ে গেছে, ব্যথা করতেছে ভাই। সো এখন যাইতেছি বাজারের দিকে দেখতে, যে বাজারে ইলিশ মাছের দাম কেমন আর বড় ইলিশ পাওয়া যায় কিনা। যদি পাওয়া যায় হয়তো বাসার জন্য দু একটা কিনবো। আবারও ভ্যানে করে আমরা রওনা হয়ে গেলাম গ্রামের বাজারের উদ্দেশ্যে। বাজারে গিয়ে সুপারি দেখা আমরা জাস্ট অবাক হয়ে গেছিলাম ভাই। এত পরিমাণ সুপারি, মনে হয় সুপারির রাজ্যে চলে আসছে। বাংলাদেশের সকল সুপারি এইখান থেকেই নাকি সাপ্লাই হয়। 1 টাকা পিস সুপারি পাওয়া যায় এইখানে। সো জানিস ভাই সুপারি কিনলো, কিন্তু আমরা মাছের বাজারে গিয়ে কোনো ইলিশ মাছ পাইলাম না। তাই বুক ভরা হতাশা নিয়ে আমাদেরকে বাসায় ফিরে আসতে হলো। বাজারে গেছিলাম ইলিশ মাছ কিনতে, কিন্তু আজকে তেমন বড় ইলিশ নাই, সো কিনা হলো না। এখন ডাব দেখতেছি কোন ডাব গাছ উঠে ডাব খাওয়া যাবে। নাস্তা কইরা দুপুরের দিকে ডাব গাছে উঠবো। এই ডাব গাছ। হ্যাঁ ভাই, কি গবেষণা করলেন? এটাই তো মনে হয় ভালো হইব না? এই যে রানা ভাই উঠবে ডাব গাছে। তারপর চলে আসলাম সকালে নাস্তা করার জন্য। নাস্তায় ছিল রুটি, ডিমের অমলেট আর হচ্ছে সেমাই। আর ডিমের অমলেট তো আমার অনেক বেশি পছন্দ, যার কারণে আমি 2-3টা খাই ফেলছি আর কি। আর যদি আপ্যায়নের কথা বলতে হয়, আঙ্কেলদের আপ্যায়ন কি বলবো, একদম টপ নচ। এর উপর আপ্যায়ন হয় বলে আমার মনে হয় না। যাই হোক, তারপর আমরা নাস্তা শেষ করে একটু রোদ পোহাইতে চলে আসলাম ছাদে। আর সেখানে গিয়ে খাবার হজম করার জন্য রানা ভাই আর বাকি সবাই মিলে ডাব গাছের সাথে টানাটানি খেলা শুরু করলো। এই যে গাছে উঠতেছেন, পারবেন উঠতে? পারছেন? জীবন উঠছেন? হ্যাঁ, আমাদের ভাই গাছে যে উঠে কি কয় ভাই? আমাদের গাইচ্ছা রানা এখন তার খুলবে ডানা, সে পারো ডাব জানদি পইরের নামার উপরে ভাই। তারপর রানা ভাই একজন প্রো গাইচ্ছার মতো করে গাছে উঠা পড়লো আর ধাপা ধাপ করে ডাব পাড়া শুরু করলো। যেহেতু ডাবগুলা পুকুরে ফেলা হয়েছিল যাতে ফাইটা না যায়, সেই জন্য পুকুর থেকে ডাবগুলা উঠে আনার জন্য আমরা একটা ডুবুরিরে পাঠিয়ে দিলাম। আর ডুবুরি গিয়ে তার দায়িত্ব একদম ঠিকভাবে পালন করলো। তারপর রানাবাই নেমে গেল ডাব কাটার জন্য, আর আমরা লেগে পড়লাম ডাবের পানি খাওয়ার জন্য। আর তার ডাব কাটা, ডাব পাড়া স্টাইল দেখেই বোঝা যায় সে যে তার গ্রামের পাক্কা ডাব চোর ছিল। আর ডাবের টেস্ট সম্পর্কে যদি বলতে হয়, তাহলে বলতে হবে যে আমার লাইফের খাওয়া সেরা ডাব এটা। মানে এত মিষ্টি ডাবের পানি হয়, এটা আমার আগে কল্পনা তো আসতো না। আমি ডাব পছন্দ করতাম না, কিন্তু এই ডাব খাওয়ার পর সবকিছু পাল্টাই গেছে। যাই হোক গাইস, এরপর এনার্জি লস করার জন্য আমরা মারামারিতে লেগে পড়লাম। মারামারি বলতে একটা গাছের বীজ আছে, যে বীজটা খাইলে, মানে খাইলে কি একটু হাতে অথবা যে কোনো জায়গায় লাগলেই একদম পুরো মুখ তিতা হয়ে যায়। সো এই তুষার ভাই মিলা আমাদের মুখে এটা দিয়ে দেয়। তারপর আমরা সবাই মিলে তারে যখন এই বীজ লাগাইতে গেছিলাম, তখন রানা ভাই আবার মির্জাফরগিরি করে মাঝার লাগাই দিয়েছে। যাই হোক, এই টুকটাক মজার মাধ্যমে আমরা আমাদের সময়টা পাস করতেছিলাম আর কি। তারপর সিদ্ধান্ত হলো যে চালতা ভর্তা খাওয়া হবে। সেই উদ্দেশ্যে গাছের চালতা পাড়ার জন্য তুষার ভাই গাছে উঠে পড়লো, আর রানা ভাই নিচে থেকে চালতা ক্যাচ ধরতেছিল। চালতাগুলো নিয়ে তারপর ধুয়ে মুছে কেটে একদম টুকরা টুকরা করে ভর্তা করা হইলো। ভর্তা করে তারপর একটা প্লেটে সবগুলা উঠাইয়া হলুদ, মরিচ এবং কি আরো যাবতীয় ইনগ্রিডিয়েন্টস দিয়া ভালো করে মাখাইয়া রানা ভাই একটু টেস্ট করলো। টেস্ট করে তার কাছে ঝাল কম হয়, সে আরো বেশি ভইরা ভইরা ঝাল দিল। যেহেতু আমি ভর্তা বা টক তেমন একটা খাই না, সেহেতু আমি জাস্ট একটু টেস্ট করছি, কিন্তু বাকি সবাই অনেক বেশি মজা করে ভর্তাটা খাইছে। তারপর সময় হয়ে গেল দুপুরের খাবারের। আর দুপুরের খাবার হিসেবে ছিল গরুর মাংস, পোলাও, মুরগির মাংস, মানে মুরগির রোস্ট আর কি। তো প্রতিটা আইটেম এত বেশি মজাদার ছিল, মানে কোনটা রেখে যে কোনটা খাবো এটা বুঝতেই পারতেছিলাম না। একদম গলা পর্যন্ত উঠে গেছে এমন ভাবে খাইছি। মানে আমি নর্মালি এত বেশি খাই না, কিন্তু এই বরিশাল গিয়ে এত পরিমাণ খাইছি, এত পরিমাণ খাইছি, একদম কি বলবো। জাস্ট খাওয়া দাওয়ার উপরে আসলাম, এটার পরে এইটা, ওইটার পরে ওইটা, ওইটার পরে ওইটা। আমি তো ভয় ছিলাম ভাই ডায়রিয়া নাকি হয়ে যায় আমার, এত উল্টাপাল্টা জিনিস, মানে যা যা আসছে সামনে, আঙ্কেল যা সামনে পাইছে সবই আমাদেরকে এনে দিছে আর কি। আর তরকারিগুলো এত বেশি মজার ছিল, এত বেশি টেস্টি ছিল। মানে এই যে 2 দিন খাইলাম, কোনটার প্রশংসা করব, মানে
কোনোটার প্রশংসা করা শেষ হবে না। আন্টি মাশাআল্লাহ অনেক ভালো রাঁধে। সো আন্টিদের অনেক বেশি কষ্ট দিয়ে ফেলছি, কিন্তু আন্টিদের আপ্যায়নের কথা তো একদম কি বলবো টপ নচ লেভেলের। আগেও বলছি, এখনো বলতেছি, আঙ্কেল আন্টির আপ্যায়ন মানে অসাধারণ লেভেলের। তারপর সবশেষে সেখানকার স্পেশাল একটা দই আমি খাইলাম। প্রথম বাইটটা মুখে দিতে আমি বুঝে গেলাম যে এটারে কেন স্পেশাল বলা হয়। মানে এত ব্যালেন্স একটা দই কিভাবে হয় ভাই? মানে পেট একদম ভরে খাওয়ার পরেও মনে হচ্ছিল যে এই দইটা আরো খাই, আরো খাই, আরো খাই। তো জোশ ছিল দইটা, মানে সবগুলা খাবারই জোশ ছিল। সো আঙ্কেলকে আন্তরিকভাবে ধন্যবাদ আমাদেরকে এত বেশি আপ্যায়ন করার জন্য। তারপর একটু রেস্ট নিয়ে আমরা বেরিয়ে পড়লাম ঢাকায় ব্যাক করার উদ্দেশ্যে। মানে ব্যাক করার সময় আমার বরাবরই মনে হয় যে আমার মনটা খারাপ হয়ে যায়। সো 7:30 লঞ্চ থাকলেও লঞ্চটা কিন্তু 7:15 চলে আসছিল। আমি জাস্ট দেখে অবাক হয়ে গেছিলাম। এই লঞ্চটা আগের লঞ্চ থেকে অনেক বেশি বড় ছিল। তারপর লঞ্চে উঠে আমরা ডিরেক্ট চলে গেলাম কেবিনে। আর কেবিন গুলা আগের মতোই ছিল, অ্যাজ ইউজুয়াল প্রথম লঞ্চের মতোই। আল্লাহ হাফেজ বরিশাল, টাটা। আঙ্কেলের গ্রাম থেকে বিদায়। মনের ডায়েরিতে যুক্ত হলো আরো একটি নতুন অধ্যায়, এক বুক ভরা স্মৃতি, স্মরণীয় সব মুহূর্ত আর কিছু মানুষের অফুরন্ত ভালোবাসায় ভরা বরিশালের এই ভ্রমণ হৃদয়ে বেঁচে থাকবে সারা জীবন। আঙ্কেল ও আন্টির প্রতি রইল অসংখ্য ধন্যবাদ ও কৃতজ্ঞতা। এই ছিল আমাদের বরিশাল ভ্রমণ। সো ভালো থাকবেন গাইস, সুস্থ থাকবেন, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। ততদিন আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ গাইস, টাটা।